ভাবি, দরজা বন্ধ করলেন কেন? আজ আমি তোকে একটা উপহার দেব তাই। তাই? তা কি উপহার দেবে আমার প্রিয় ভাবিটা? তোকে এমন জিনিস দেব তুই কল্পনাও করতে পারবি না। তাই বুঝি? আমার ভাবি তো দেখছি আমাকে অনেক ভালোবাসে। হুম, তার জন্যই তো এই দিনটার অপেক্ষা। ভাবি, তাহলে তাড়াতাড়ি দেন, আমার আর তোর সইছে না। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আগে বলো, যেটা দেব সেটা কিন্তু কাউকে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। এবার ভাবি তার কাপড় খুলতে শুরু করলো। আমি সাথে সাথে চিৎকার দিয়ে বললাম, ভাবি এটা কি করছেন? তোকে আমি আমার সবচেয়ে বড় উপহারটা দিচ্ছি। কেন তুই নিবি না? তাই বলে কাপড় খুলতেছেন কেন? আরে বাহ, কাপড় না খুললে কিভাবে দেব? ভাবি, আপনি আসলে কি চাচ্ছেন বলুন তো? আমি চাচ্ছি তুই আমাকে আজ এমন কিছু দিবি যাতে আমি মা হতে পারি। না ভাবি, এটা কখনোই হতে পারে না। আমি ওইরকম ছেলে না ভাবি। আপনি ভালো করে জানেন, আর এটা আমি আপনার কাছে আশা করিনি। আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এভাবে নয়। একটা বোনের মতো করে ভালোবাসি আপনাকে। আমি এত কিছু শুনতে চাই না তোর কাছ থেকে। তুই আমার ইচ্ছা পূরণ করবি কি না বল? না ভাবি, এটা আমি কখনোই করতে পারবো না, মরে গেলেও না। আপনার যা করার আছে আপনি করেন। নিলয়, তুই কি ভুলে গেছিস আমি যেটা চাই সেটা পেয়েই ছাড়ি, আর না পেলে আমি সব কিছু ছাড়খাড় করে দেই। ভাবি, আমি কোনো কিছুর ভয় করি না। আপনি নিশ্চয়ই ভালো করে জানেন আমি এরকম কাজ কখনোই করব না, মরে গেলেও না। হ্যাঁ ঠিক আছে, আমি একটু একটু খারাপ কাজ করি, তাই বলে আমি এত বড় খারাপ কাজটা করতে পারবো না। চুপ, অনেক হয়েছে। আমি শেষবারের মতো বলতে চাই, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তুই কিন্তু ভালো করেই জানিস আমি যত ভালো তত খারাপ। আর তুই বোঝার চেষ্টা কর, এতে দুজনেরই ভালো। আমার সংসারটাও বেঁচে যাবে, আর তুই মজাও পাবি। আর তুই যখন চাইবি আমার কাছে আসবি, বাধা দিব না। সি ভাবি সি, আপনার এসব কথা বলতে একটুও লজ্জা লাগতেছে না? আপনি সংসার বাঁচানোর জন্য এটা করতেছেন। ছি, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার স্বামী আপনাকে কত ভালোবাসে, আর আপনি ছি, বাড়ির কেউ যদি এসব কথা জানতে পারে আপনি তখন তাদের সামনে মুখ দেখাবো কিভাবে? ছি, আমি আর সহ্য করতে পারলাম না। আমারই চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। আমি আর একটা কথাও না বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে চলে আসলাম। আসলে আমার কিছু সহ্য হচ্ছে না এখন। আমার প্রিয় ভাবিটা আমার সাথে এরকম করতে পারলো? আমারে নিজেরই খুব লজ্জা হচ্ছে এখন। তিনি আমার নিজের ভাবি না, আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। আমার কোনো ভাই নাই, তাই চাচাতো ভাই ভাবিদের খুব সম্মান দেই, নিজের মনে করি। কিন্তু আজ যা ঘটলো, আমি নিজেকে এখনো বিশ্বাস করতে পারছি না। আমি ওরকম ছেলে নই। আমি জানি একটা সম্পর্ক টিকিয়ে রাখা কত কঠিন। এসব অবৈধ সম্পর্কের কথা প্রতিদিন শোনা যায়। এসব অবৈধ সম্পর্কের ফলে আমাদের সমাজ আজ ধ্বংসের পথে। আমিও একটা মেয়েকে খুব ভালোবাসি, তাই আমি জানি ভালোবাসা টিকিয়ে রাখা কত কঠিন। তাই মেয়েদের খুব সম্মান দিয়ে চলি, আর এই সম্মান দেওয়াটা আমার ভালোবাসার মানুষটি আমাকে শিখিয়েছে। সেই ভালোবাসার মানুষটা আর কেউ নয়, সেও আমার নিজের চাচাতো বোন রাইসা। সেও আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি জানি ভাবির এই চাওয়াটার কারণ কি। ভাবির বিয়ে হয়েছে 4 বছর হলো, এখনও তার কোনো বাচ্চা হয়নি। তিনি অনেক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছেন, তবুও কাজ হয়নি। সমস্যাটা নাকি আমার ভাইয়েরই। তাদের মধ্যে একটা মধুর সম্পর্ক রয়েছে। এখন সেই সম্পর্কটাতে ধীরে ধীরে ফাটল ধরতেছে, বেবি না হওয়ার জন্য। কিন্তু আমি চাই না সেই ফাটলটা আরও বড় হতে। তাই হয়তো আমাকে এভাবে নিয়ে এরকম করলো। কিন্তু আমি এটা আশা করিনি ভাবির কাছ থেকে। বাসায় আজ কেউ নেই, সবাই গেছে বিয়ে বাড়িতে। ভাবি আমাকে যেতে নিষেধ করেছিল, তাই আমিও যাইনি। এখন বুঝলাম ভাবি আমাকে কেন যেতে দিল না। আমি আর সহ্য করতে পারছি না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমাকে দারুণভাবে আঘাত করছে। আমি বাসায় এসে শুয়ে শুয়ে ভাবতেছি, ভাবি আমার সাথে এটা কি করলো? কেন করলো? তার সাথে থাকা এত ভালো সম্পর্কটা আজ শেষ হয়ে গেল। শেষ যদি এখানে হতো, তবুও মনে হয় আমার জীবনটা ভালোই যেত।
কিন্তু এই ঘটনাটা এত বড়ভাবে ঘটবে আমি বুঝতে পারিনি। বিকেলের দিক বাবা মা চাচা চাচি সবাই আসলো বিয়ের দাওয়াত খেয়ে। সবাই একসাথে বাড়ির বাইরে বসে গল্প করতেছে। বাড়ির ভেতর খুব গরম। আমিও তাদের সাথে বসে আড্ডা দিচ্ছি মন ভালো করার জন্য। আর মনে মনে ভাবতেছি ভাবিকে ভালো কিছু একটা উপহার দেব। আর তাকে আবার নতুন করে বোঝাবো যে আপনি যেটা করতেছেন সেটা সম্পূর্ণ ভুল। এটা হয় না। তার আর আমার সম্পর্কটা নতুন করে জোড়া লাগাবো। কিন্তু সেই সুযোগটা আর পেতে দিল না। এসব কথা ভাবতে ভাবতেই এমন সময় ভাবি কাঁদতে কাঁদতে আসলো। এসে সবার সামনে কিছু ছেঁড়া জামা আর কাপড় বের করে বলল, আমি নাকি তার সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছি। আমি তাকে বলেছি আমি তাকে মা বানাতে সক্ষম হব। আর যা যা মিথ্যা বলার ছিল সব বলে দিল। এদিকে সবাই তার কথা বিশ্বাস করে নিল। আমি বারবার বলছিলাম এসব মিথ্যে, এসব মিথ্যে, কিন্তু কেউ বিশ্বাস করল না। কিভাবেই বা বিশ্বাস করবে? বিশ্বাস না করার অনেক কারণ ছিল। তার মধ্যে একটা হলো, একদিন আমি বন্ধুদের পাল্লায় পড়ে একটা মেয়েকে ইপটিজিং করেছিলাম। তারপর মেয়েটি এসে আমার বাবাকে বলে দেয়। সেদিন আব্বু আমাকে হেব্বি কেলানি দেয়। তখন থেকে আমি আব্বুর কালো তালিকায় পড়ে যাই। আর তাছাড়া ভাবির সাথে আমার একটা মধুর সম্পর্ক ছিল। ভাবির কাছে আমি প্রিয় ছিলাম। এটা বাড়ির সবাই জানতো। আর সেই প্রিয় মানুষটা যদি এইভাবে অভিযোগ করে তবে কে না বিশ্বাস করবে। তাই ভাবির বলা কথাগুলো আব্বু আম্মুরও বিশ্বাস হয়ে গেল। আমি হাজারো বার বললাম আমি এসব করিনি। উল্টো ভয়ে সব সত্যিটা বলে দিলাম। কিন্তু কেউ আমাকে বিশ্বাস করলো না। ভাইয়া আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। আব্বু আছে বিধায় আমাকে কিছু বলতে পারতেছে না বা মারতে পারতেছে না। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার বলা কথাগুলো কেউ বিশ্বাসই করতে চাচ্ছে না। অতঃপর বাবা এসে আমায় ঠাস ঠাস করে এলোপাথারি চড় মারলেন। আমার মাথা ভন ভন করছিল। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। আব্বু বললেন, আজ থেকে তুই আমার ছেলে না। এই মুহূর্তে আমার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যা। এসব ছেলেদের তো বাড়ি থেকে বের করে না দিয়ে পুলিশকে দেওয়া উচিত। আবার অন্য কোনো মেয়ের ক্ষতি করবে। আমি ভাবতে পারিনি আব্বু এরকম একটা কথা বলবে। মুখ দিয়ে কথা বের হওয়া না সত্ত্বেও বললাম, বাবা আমি এসব করিনি। কে তোর বাবা? খবরদার আমাকে আর বাবা বলবি না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা। না হলে এর ফল ভালো হবে না কিন্তু। এবার আমি বাবাকে ছেড়ে মায়ের কাছে গেলাম। মাও মুখ ফিরিয়ে নিল। আমি মনে মনে বলতেছি, মা তুমিও আমাকে বিশ্বাস করতে পারলে না। এভাবে চাচা চাচি ভাই বোন সবার কাছে গেলাম। সবাই মুখ ফিরিয়ে নিল। অবশেষে ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি এত বড় ভুলটা আপনি করতে পারলেন। আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে। এতদিন জানতাম দেবর ভাবির জন্য মৃত্যুর স্বরূপ। আল হাদিস, আজ দেখলাম ভাবি দেবরের জন্য মৃত্যুর স্বরূপ। অতঃপর বাধ্য হয়ে রাস্তা ধরতে হলো। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি, ভাবি এমনটা না করলেও পারতো। তিনি তার ওয়াদা পূরণ করেই ছাড়লেন। তিনি আবার প্রমাণ করে দিলেন তার চাওয়া পূরণ না হলে তিনি সব কিছু ছারখার করে দেন। সামনে দেখতে পেলাম রাস্তার ধারে মাইশা দাঁড়িয়ে আছে। দৌড়ে তার কাছে গেলাম। তার হাত দুইটা ধরে কাঁদতে কাঁদতে বললাম, তুই তো আমাকে বিশ্বাস করিস। তুই আমার আব্বুকে বোঝা না আমি কিছু করিনি। বল না। বিশ্বাস বিশ্বাস তো অনেক আগেই উঠে গিয়েছিল, যখন ভাবের সাথে তোর মেলামেশা দেখতাম। আর আজ তো নিজের চোখে দেখলাম। এই পাগলি, তুই এসব কি বলতেছিস? বল না আমি এরকম না। বল না। ছি, তোর মতো ছেলের মুখের দিকে তাকাতেই আমার লজ্জা হচ্ছে। ছি। আরে আমি তো তোর মতো ছেলেকে ভালোবেসে ভুল করেছি। আমার কি কম ছিল যে তুই এরকম একটা কাজ করলি? ছি। তোর যদি এতই ইচ্ছা ছিল আমাকে বলতি। বিয়ের আগে আমি সব কিছু দিয়ে দিতাম। চলে যা আমার চোখের সামনে থেকে। তুইও আমাকে বিশ্বাস করতে পারলি না রে। এই ভালোবেসেছিলি আমায়। এই বলে চলে আসলাম। দুই চোখের পানি ঝরঝর করে পড়তেছিল। চাইলেও আর আটকাতে পারছিলাম না। এখন রাস্তা মাপা ছাড়া আর কোনো উপায় নেই আমার হাতে। আছে নানুর বাড়ি আছে। কিন্তু এই মুখ নিয়ে আর নানুর বাড়িতে যেতে চাই না। সেখানে গেলেও হাজার প্রশ্নের উত্তর দিতে হবে।
পকেটে বেশি টাকাও নেই, শুধু 500 টাকা আছে। সাথে ছোট মোবাইলটা নিয়ে এসেছিলাম। কোনো সিম ছিল না, শুধু গান শুনতাম। ভাবতেছি এই শহর ছেড়ে চলে যাব। একটা বাসে করে চলে আসলাম। যেতে যেতে সব টাকা শেষ হয়ে গেছে। খুব ক্ষুধা লাগছে, পকেটে আর একটা টাকাও নেই। অবশেষে পাশে থাকা পুকুরের পানি পান করলাম। জানি না জীবনে কোন ভুল করেছিলাম, যার শাস্তি আজ পেতে হচ্ছে। চারদিক থেকে সব আতঙ্ক যেন আমাকে গ্রাস করে ধরেছে। আমার কিছু করার নেই, কিছুই করার ছিল না। আমি হয়ে গিয়েছিলাম নিরুপায়। তারপরেও ভেবেছিলাম সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ক্লান্তর মাঝে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকাল হয়ে গেছে। আমি এক মাঠের মাঝে শুয়েছিলাম। খুব খিদা লাগছে। এ ক্ষুধার ব্যথা যেন সহ্য করার নয়। তারপরেও একটু সকাল হতে আশেপাশে ইটভাটা খুঁজতে লাগলাম। কিছু তো করতে হবে, না করলে টাকা পাবো কোথা থেকে? ভাটার ম্যানেজারের সাথে কথা বললাম। তিনি আমাকে কাজে নেবেন না। অনেক জোরাজুরি করার পর বলল, যদি ভালো করে কাজ করতে পারি তাহলে টাকা দেবে, আর না হলে দেবে না। আমি রাজি হয়ে গেলাম। আমাকে বলল ইট বানাতে হবে। কাজ শুরু করে দিলাম। ইট বানানো সহজ কাজ নয়। 50টা ইট বানাতে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম। এই কয়টা ইট বানাতে বানাতে দুপুর হয়ে গেল। সবাই তাদের নিয়ে আসা খাবার খেতে গেল, আর আমি একদিকে বসে আছি। আমার বারবার মনে হচ্ছিল আমাকে কেউ একজন বলুক, বাবা খাবার নিয়ে আসেন নাই, আসো আমরা ভাগাভাগি করে খাই। না, কেউ বলল না। আমি খুবই ক্লান্ত, অজ্ঞান হবার মতো অবস্থা। তবুও কারো কাছে হাত পাততে ইচ্ছে করছে না। বারবার মনে হচ্ছিল একটু কাদা খেয়ে নেই, কিন্তু তাও আমার দ্বারা সম্ভব হলো না। অবশেষে ইট তৈরিতে ব্যবহৃত পানি খেয়ে নিলাম। সারাদিনে মাত্র 150টি ইট বানালাম। সন্ধ্যা হয়ে এসেছে। ম্যানেজার সবাইকে 300 টাকা করে দিল। আমাকে 200 টাকা দিয়ে বলল কাল থেকে না আসতে। যে যার বাড়িতে চলে গেল। আমি একটা বাজারে গিয়ে 50 টাকার খাবার খেলাম। হাতে ফোস্কা পড়েছে, তাই খেতেও কষ্ট হচ্ছে। এখন বুঝতে পারছি জীবন কতটা কঠিন। আর 100 টাকা দিয়ে একটা সিম কিনলাম, আর 50 টাকা রাখলাম ভবিষ্যতের জন্য। নতুন সিম কিনে আমার এক বন্ধুকে ফোন দিলাম, যার বাড়ি আমার বাড়ির পাশেই। আমার ছোটবেলার বন্ধু, একই সাথে পড়ি। তার নাম্বারে ফ্যাক্সিলোড দিতে দিতে তার নাম্বারটা মুখস্থ হয়ে গিয়েছিল। তাকে ফোন দিতেই সে ফোন ধরল। তাকে আমি সালাম দিলাম। সে মনে হয় বুঝতে পেরেছিল এটা আমি। সাথে সাথে হাউমাউ করে কেঁদে দিল, আর বলল, আমি জানি তুই এরকম কাজ করবি না। কেমন আছিস রে? যেখানে কাদার কথা আমার, সেখানে সে কেঁদে দিল। আসলে বন্ধুর তুল্য কেউ হয় না। আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে রে? সবাই ভালো আছে রে, ওরা তো সুখে থাকবেই। তোর কাছে টাকা পয়সা আছে তো? ঠিকমতো খাওয়া দাওয়া করিস তো? টাকা লাগলে আমাকে বলিস, বিকাশ করে দেব। এবার আমিও সত্যি সত্যি কেঁদে দিলাম। সাথে সাথে ফোনটাও কেটে দিলাম। বারবার চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল, হে আল্লাহ, আমার সাথেই কি এটা হবার ছিল? আজকের আকাশটা খুব খারাপ, বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। তাই আজ মাঠ ছেড়ে অন্য কোথাও গেলাম, ছাউনির মতো কোনো জায়গায়। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা বিল্ডিং। নতুন বিল্ডিং হচ্ছে, এর কাজ চলতেছে। সেখানে শুয়ে পড়লাম। রাতে হেব্বি বৃষ্টি হচ্ছিল। আজ সারা রাত মশার জন্য ঘুমাতে পারলাম না। পরের দিন সকাল হতে আবার কাজ খুঁজতে গেলাম। আজ আর কাজ পেলাম না। ভাবতেছি এই 50 টাকা ভাড়া দিয়ে একটা রিক্সা চালাবো, কিন্তু আমি তো রিক্সা চালাতে পারি না। তারপর অন্য কাজ খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আজ আর পেলাম না। অতঃপর ওই 50 টাকার কিছু টাকা দিয়ে ক্ষুধা নিবারণ করলাম। এখানে আমার কষ্ট দেখার মতো কেউ নেই। সবাই চলে নিজের গতিতে। এভাবেই চলল 1 বছর। এই 1 বছরে সামান্যতম পরিবর্তন বা উন্নতি হলো না। আমার দিন দিন যেন অবনতিই হচ্ছে। আগের থেকে খুব কালো হয়ে গেছি। প্রতিদিন পুকুর নদীর ময়লা পানিতে গোসল করতে হয়। জামা কাপড় ছিল না যে কাপড় বদলাবো। গায়েই কাপড় শুকাতে হয়, যার ফলে শরীরে ঘা হয়ে গেছে অনেক জায়গায়। কিছু করার ছিল না আমার। কারো বাসায় আশ্রয়ও পাইনি। কাজের লোক হিসাবেও অনেকে রাখেনি। মাঝে মাঝে ঘায়ের ওষুধ খেতে গিয়ে টাকা শেষ হয়ে যায়।
প্রায় বন্ধুটার সাথে কথা হয়। তাকে বলতে নিষেধ করেছিলাম যেন বাড়ির কেউ না জানে তার সাথে আমার কথা হয়। সে আমাকে বলে বাড়ির কেউ নাকি আমার কথা তোলে না। এটা শুনে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আজ বিকেলে আমাকে আমার বন্ধু ফোন দিয়ে বলল আজ নাকি রাইসার বিয়ে। কথাটা শুনে বুকটা কেঁপে উঠল। আমাকে ছাড়া ভালোই আছে পাগলিটা, আজ সে অন্য কারো হবে ভাবতেই চোখ বেয়ে পানি পড়ল। কিছুই করার নেই আমার। তারপরেও বন্ধুর কাছ থেকেই এক প্রকার জোর করেই নিলাম ভাবির নাম্বারটা। শুনেছি ভাবি নাকি এখনও ভাইয়ের সাথেই থাকে ওই বাড়িতে। ওই ঘটনার পর থেকে নাকি ভাইয়া তাকে আরও আপন করে নিছে। যদিও এখনও তাদের বাচ্চা হয়নি। মোবাইলে টাকা নেই, আমি 3 দিন থেকে কাজে যেতে পারিনি। খুব অসুস্থ আমি। এখনও আমাকে রাস্তার ধারে থাকতে হয়। সন্ধ্যা হয়ে গেছে, আমার হাতে 20টা টাকা। ভাবতেছি এই টাকা দিয়ে ক্ষুধা নিবারণ করব নাকি ফ্যাক্সি লোড দেব। এপাশে আমি ক্ষুধায় কাতর, আর ওপাশে রাইসা আর পরিবার হারানো ব্যথা। তারপরেও ক্ষুধার ব্যথাকে চাপা দিয়ে মোবাইলে টাকা ঢুকালাম। রাত 8টার দিকে আমি এক খোলা মাঠের মধ্যখানে বসে আছি। হয়তো বিয়ে শুরু হয়ে গেছে, হয়তো ভাবি আজ খুব ব্যস্ত রাইসাকে সাজাতে। তারপরেও ফোন দিলাম সেই প্রিয় ভাবিটাকে। কয়েকবার ফোন দিতেই ফোন ধরলো। কেমন আছেন ভাবি? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন ভাবি? কে? নীল? হ্যাঁ ভাবি। কেমন আছেন? সাথে সাথে চিৎকার দিয়ে বলল, নীল তুই কই এখন? তোকে আমি অনেক কষ্ট দিছি, আমি অনেক ভুল করেছি, তুই ফিরে আয়। আমি আমার পাপ সবার সামনে বলে দেব। তুই ফিরে আয়। আমার খুব কষ্ট হচ্ছে তোকে না দেখে। আমি রাগের বশে এসব করে ফেলেছি। তুই চলে আয়। ভাবি কাঁদতে কাঁদতে বলতেছেন, সেই সুযোগ আর নাই ভাবি। ভাবি আমি 3 দিন ধরে না খেয়ে আছি। ভাবি আর মনে হয় না আমি বাঁচব। খুব কষ্ট হচ্ছে ভাবি, খুব কষ্ট হচ্ছে। তুই তাড়াতাড়ি বল কোথায় আছিস, আমি তোকে গিয়ে নিয়ে আসবো। তাড়াতাড়ি বল। ভাবি আমি অনেক দূরে আছি ভাবি, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় অজানা দেশে চলে যাব। ভাবি আমি সহ্য করতে পারছি না, আমাকে ক্ষমা করে দিয়েন ভাবি। ভাবি আমি আপনাকে এখনও ভালোবাসি, একটা বোনের মতো করে। কেন জানি না আপনার প্রতি আমার ঘৃণাটা আসেনি ভাবি। ভাবি আমার জীবনের শেষ ইচ্ছাটা রাখবেন ভাবি। আমি আর কোনো কথা বলতে চাই না, শুধু বল তুই কোথায় আছিস। ভাবি সেটা জেনে আর কি হবে ভাবি, বলেন আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন কি না। বল, কেঁদে কেঁদে বলল। ভাবি আমার আব্বুকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আর আমার ঘরের পড়ার টেবিলের ড্রয়ারে একটা উপহার রেখেছিলাম রাইসাকে দেওয়ার জন্য, কিন্তু তা আর দিতে পারিনি। জানি না ওটা ওখানে আছে কি না। ওটা পাইলে রাইসাকে দিয়ে দিয়েন। বলার দরকার নেই কে দিয়েছে। আর সত্যিটা গোপন রাখিয়েন আমাকে ভালোবাসার খাতিরে। কাউকে বলিয়েন না, এটা বললে আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে। ভাবি পারলে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েন। আর পারলে সবাইকে আমার অগ্রিম মৃত্যুর সংবাদ দিয়ে দিয়েন। ভালো থাকিয়েন। ঠিক সেই মুহূর্তে মোবাইল বন্ধ হয়ে গেল। চার্জ শেষ। জীবনের তো সব শেষ হয়ে গেছে, আর তুই বাকি থাকিস কেন? অনেক কান্না করেছি, এখন অনেক ঘুম পাচ্ছে আমার। এই ঘুম যেন আর জাগার নয়, এই ঘুম যেন জীবনের শেষ ঘুম। এখন কেন জানি মরতেও ভয় হচ্ছে। জানি না পরকালে আল্লাহ আমার জন্য কোন শাস্তির অপেক্ষা করে রাখছে। তার তো কোনো গোলামিই করি নাই, তারপরেও চোখকে আটকে রাখতে পারলাম না। জানি না পরের দিন এই চোখ দুটো খুলবে কিনা। মৃত্যু কি এত সহজ যে যখন চাইবে তখন হবে? পরের দিন ঘুম থেকে উঠলাম, নিজেকে আবিষ্কার করলাম এক বন্ধ ঘরে। ঘরে একটা বিছানা, আমি একা শুয়ে আছি। পাশে আমার হাতে স্যালাইন লাগানো। শরীরে দুর্বলতা নেই, হয়তো স্যালাইন দেওয়ার কারণে শরীরের শক্তি এসেছে। অনেকক্ষণ ভাবার পর বুঝতে পারলাম এটা একটা হাসপাতাল। দেখে তো মনে হচ্ছে খুব নামি আর বড় হাসপাতাল। এরকম হাসপাতালে আগে কখনো দেখিনি। অনেকক্ষণ ডাকাডাকি করলাম, হ্যালো কেউ কি আছেন? হ্যালো কেউ শুনছেন? কেউ শুনল না। পাশে মোবাইলটা খুঁজলাম, না মোবাইলটাও নেই। এখন খুব খারাপ লাগতেছে। আমাকে হয়তো কেউ এখানে ভর্তি করিয়ে দিয়ে চলে গেছে। আমি এখন ছাড়া পাবো কিভাবে? আমার কাছে টাকাও নেই।
মোবাইলটাও নেই। এইসব ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম ভাঙতেই বাবার বয়সী একটা লোককে দেখতে পেলাম। আমার সেবা যত্ন করছে। দেখে তো ডাক্তার মনে হচ্ছে না। আমাকে জাগ্রত হওয়া দেখতেই বললেন, "এখন কেমন আছো বাবা?" "ভালো আছি আঙ্কেল।" "আমি এখানে কেন আঙ্কেল?" "আমি আজ সকালে অফিসে যাওয়ার সময় দেখলাম অনেক মানুষ মাঠের মধ্যে ভিড় করেছে। আমি যখন বিষয়টা দেখতে গেলাম, তোমাকে মাঠের মধ্যে আধা-মরা অবস্থায় শুয়ে থাকতে দেখেছি। তাই সাথে সাথে তোমাকে হাসপাতালে নিয়ে আসি।" "ও, তার মানে আমি এখনো মরি নাই?" "কেন বাবা, এরকম কথা কেন বলছো?" "এমনি আঙ্কেল।" "আচ্ছা আঙ্কেল, আমার তো টাকা পয়সা কিছু নেই। আমি তো এতিম। আপনার এ ঋণ আমি কিভাবে শোধ করব?" "ঋণ পরিশোধ করতে হবে না বাবা। তুমি সুস্থ হও, আমি এটাই কামনা করি।" "তা কি করে হয়? আর কোনো কথা নয়। এখন চুপ করে বিশ্রাম নাও।" মনটা ভরে গেল। যাক, একটা ভালো মানুষের দেখা তো পেলাম। ২ দিন হাসপাতালে থাকার পর আমি সুস্থ হয়ে গেছি। এই কয়েকদিন আঙ্কেলটা অনেক যত্ন নিয়েছে। দিন ২ বার আসতো আমাকে দেখতে। পোশাক আশাক দেখে তো মনে হয় খুব ভদ্রলোক। ভাবতেও অবাক লাগতেছে, এত বড় লোক হয়েও আমার মতো তুচ্ছ মানুষটার খোঁজ নিচ্ছে। আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। কিন্তু আমি না করলাম। তারপরেও আমাকে জোর করে নিয়ে গেল। অনেক বড় বাড়ি। এসব বাড়িতে কাজের লোক হওয়াও যেন ভাগ্যের ব্যাপার আমার জন্য। বাড়ির ভেতরে ঢুকলাম। আন্টিকে দেখে সালাম দিলাম। আন্টিও অনেক ভালো। আঙ্কেল আন্টি দুজনে নামাজ পড়ে। আন্টি হিজাব পরে সারাদিন। আঙ্কেলের দাড়ি আছে। তাই সেদিন থেকে আমিও ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিলাম। জীবনে অনেক কিছু অবহেলা করেছি। সেই অবহেলার প্রহর শেষ করতে চাই। হয়তো আল্লাহ তার গোলামি করার জন্য আরেকটা সুযোগ দিলেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা আবার প্রমাণিত হলো। তাদের একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটার নাম মিমি, ক্লাস 5 এ পড়ে। আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে। যখন সে ভাইয়া ভাইয়া বলে ডাকে, তখন বুকটা মোচড় দিয়ে ওঠে। খুব কষ্ট হয় তখন। মনে পড়ে যায় পুরনো স্মৃতি। আমিও আমার ভাইগুলোকে ভাইয়া ভাইয়া বলে ডাকতাম। কিন্তু আজ তাদের সামনে আমাকে অবিশ্বাসী হয়ে বেঁচে থাকতে হচ্ছে। আহারে, কি কষ্ট আমার! আল্লাহ আমাকে এত কষ্ট না দিলেও পারতেন। আজ কয়েক দিন ধরে আঙ্কেলের বাসায় আছি। অনেক ভালোবাসা আর আদর দিয়ে আঙ্কেল আন্টি আমায় আগলে রেখেছেন এখানে। ছোট বোনটাও অনেক ভালো। ভালোবেসে আমাকে সারাদিন আমার সাথে খেলে। রাত হলে আমাকে আবার তাকে পড়াতে বসাতে হয়। কিন্তু ভয়, সব সময় কোথা থেকে যেন এক অজানা ভয় এসে আবার আমাকে গ্রাস করে। বারবার মনে হচ্ছে যেন এই সম্পর্কটাও যেন কোনো এক মিথ্যা অপবাদে ভেঙে যাবে। আবার হারিয়ে যাব অচেনা শহরে, যেখানে কেউ কারোর দিকে তাকানোর সময় রাখে না। আজ ঘুমের মাঝে খুব খারাপ এক স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন যেন বারবার ইঙ্গিত করছে এই সম্পর্কটাও ভেঙে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, এই সুন্দর সম্পর্কটা ভাঙার আগে আমি এখান থেকে চলে যাব। তাই পরের দিন সকাল হতে আঙ্কেলের কাছে গেলাম। "আঙ্কেল, আমি আর এখানে থাকবো না। আমি চলে যাব। আমি জানি আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিয়েন।" "কেন বাবা, তোমার এখানে থাকতে খারাপ লাগতেছে? তাছাড়া তুমি কোথায় যাবে এই অচেনা শহরে? তুমি তো বলেছিলে তোমার কেউ নেই। তোমার কেউ কি আছে যার কাছে তুমি যাবে?" "না আঙ্কেল, আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। আমি এতিম না। আমার সব কিছু ছিল, এখনো আছে, কিন্তু আজ তা আমার নিজের নেই। আমি খুব খারাপ আঙ্কেল, আমি খুব খারাপ। আমি চাই না আপনার সাথে থাকা এত সুন্দর সম্পর্কটাও কোনো এক অজানা কারণে শেষ হয়ে যাক। আমাকে চলে যেতে দিন আঙ্কেল। মাঝে মাঝে আসবো দেখা করতে।" "এসব কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কি একটু পরিষ্কার করে বলবে? তুমি সেদিনও এরকম একটা কথা বলেছিলে, কিন্তু আমি বুঝতে পারিনি।" "না আঙ্কেল, এইসব শুনলে আপনি অনেক কষ্ট পাবেন। তার চেয়ে না শোনাই ভালো। না, আজ যখন শুনতে চেয়েছি আজ শোনাতে হবে। বাধ্য হয়ে সব ঘটনা বলতে হলো। ওখানে কি হয়েছিল, এখানে কিভাবে দিন কাটিয়েছি, বলতে বলতে যেন চোখ দুটো কোনো এক সমুদ্রে ডুবে গিয়েছিল। চোখ উপরে উঠিয়ে দেখলাম আঙ্কেলও কাঁদতেছেন। "আঙ্কেল, আমি অনেক খারাপ। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিয়েন।"
আমি আসি আঙ্কেল। আঙ্কেল আপনি ভালো থাকিয়েন। এই কই যাও দাঁড়াও, কে বলেছে এখন তোর কেউ নেই? আজ থেকে আমরাই তোর বাবা মা। তুই আজ থেকে এখানে থাকবি। আজ থেকে এটাই তোর বাড়ি। নিজের মতো করে থাকবি। এই বলে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। বাধ্য হয়ে আবার আমাকে চোখের পানি ফেলতে হলো। এত আদর আর ভালোবাসা দাম আমি কি দিতে পারবো? ভয়টা যেন আরও বেড়ে চলেছে। আঙ্কেল এখানে একটা কলেজে আমাকে ভর্তি করিয়ে দিলেন। প্রতিদিন আমার খোঁজ খবর নেন। অনেকটা নিজের ছেলের মতো করে দেখেন। আমার ফোনটা পাই নাই। আঙ্কেল আমাকে নতুন একটা ফোন কিনে দিছে। আঙ্কেলকে বলেছিলাম আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ফোনটা দেখেছিল নাকি। আঙ্কেল বলেছে সেখানে নাকি কোনো ফোন দেখেনি। হয়তো ফোনটা চুরি হয়ে গিয়েছিল সেদিন। আমার পুরনো বন্ধুর নাম্বারটা মনে করতে পারছি না। 8টা নাম্বার শুধু মনে আছে। অনেক চেষ্টা করেও মনে করতে পারছি না। অনেক দিন থেকে চর্চা করা হয় নাই তো। তার সাথে কথা বলতে না পেরে মনটা ছটফট করছিল। খুব জানতে ইচ্ছে করছিল বাড়ির খবর জানতে। আজ 2 মাস ধরে বাড়ির কোনো খোঁজ খবর পাচ্ছি না। হয়তো সেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তাই বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম একদিন রাতের বেলা যাব আমার সেই পুরনো দুনিয়ায়, যেখানে লেগে আছে আমার সব স্মৃতি আর কলঙ্কের দাগ। আন্টিকে আর আগের মতো আন্টি আন্টি বলি না, আম্মু আম্মু বলি। কি করব, খুব যে মা ডাকটা ডাকতে ইচ্ছে করে। ইচ্ছে করে আবার কাউকে ভাইয়া ভাইয়া বলে ডাকতে। ইচ্ছে করে পুরনো দিনগুলো ফিরে যেতে। এসব কথা যখন মনে পড়ে তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চিৎকার করে বলি, আমি আজ ভালো হয়েছি বলে তুমি আমাকে খারাপ বানালে? আমি আজ সত্যি বলি বলে আমাকে বাড়ি ছাড়া করালে? এতদিন তোমার গোলামি করি নাই বলে হয়তো তুমি শাস্তি দিছো, আমি মাথা পেতে নিছি। আজ আমাকে আর ফিরিয়ে দিও না। আজ কিছু একটা ভালো দাও। ফিরিয়ে দাও আমার পুরনো দিনগুলি। ফিরিয়ে দাও আমার বাবা মাকে। ফিরিয়ে দাও আমার পুরনো রক্তের সম্পর্কগুলোকে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কাঁদতে কাঁদতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম সাময়িক সময়ের জন্য। তবুও আল্লাহর কাছে চেয়ে যেতাম যদি কোনো একদিন আমার কথা শোনে, যদি কোনো দিন ফিরিয়ে দেয়। এখন আর হাজারো বিপদে মিথ্যা বলি না, নামাজ ছাড়ি না। আজ আন্টিকে বললাম আমি আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাব। বললাম 2 দিন লাগবে। আন্টিকে আমি আর বললাম না যে আমি আমার এলাকার বন্ধুর কাছে যাচ্ছি। আন্টি যাওয়ার অনুমতি দিলেন, কিছু টাকাও দিলেন। আমাকে সাবধানে যেতে বলেছে আর বারবার ফোন করে বলতে বলেছে আমি কোথায় আছি। এ কয়েকদিনে যেন আন্টিটাও আমার মায়ায় পড়ে গেছে। দুপুর 12টায় বাসে চড়লাম। 7 ঘন্টার রাস্তা। যেন ওখানে গিয়ে সন্ধ্যায় নামতে পারি। একটা চাদর নিয়েছিলাম চোখ মুখ ঢাকার জন্য। ঠিক সন্ধ্যায় গিয়ে সেই এলাকায় নামলাম। একটা দোকানে গিয়ে কিছু চা নাস্তা করলাম। এই এলাকায় পা দেবার পর থেকে যেন বুকটা ধুকপুক করা শুরু করেছে। মাথায় চাদরটা মুড়ে এলাকার চারদিক ঘুরতে লাগলাম আর অপেক্ষা করতে লাগলাম একটু রাত হবার জন্য। রাত 8টা বাজতে আমি চলে গেলাম সেই চিরচেনা ব্রিজে, যেখানে বসে আমরা আড্ডা দিতাম। সেখানে গিয়ে বসে আছি 1 ঘন্টা ধরে। না কেউ আসলো না। আমার এতগুলো বন্ধু একটাও আসলো না। মনে হয় এখন আর আড্ডা হয় না। তাই আর সেখানে বসে না থেকে উঠে গিয়ে পিছনে তাকালাম। দেখলাম একজন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সেটা আর কেউ নয়, সেটা হলো আমার সেই বন্ধু। আমাকে দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরে 2 চোখের পানি ছেড়ে দিল। সাথে সাথে আমিও আর থাকতে পারলাম না। আমি চাদরটা পরে থাকা সত্ত্বেও চিনতে কষ্ট হয়নি তার। এটাই হলো প্রকৃতি বন্ধু। এতদিন কোথায় ছিলি রে? তুই নাকি মরে গেছিস। আমার বিশ্বাস হয়নি। তোকে ফোন দিয়েও পাইনি। তবুও হাল ছাড়েনি। প্রতিদিন এখানে এসে বসে থাকতাম। আমি জানি তুই একদিন ফিরে আসবি। কাঁদতে কাঁদতে বলল। কি আর বলবো বল? আমার সব কিছু তো শেষ হয়ে গেছে। এখন আল্লাহ যেভাবে রেখেছিল সেভাবেই ছিলাম। তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর ফোন কি হয়েছে রে? আমার ফোন চুরি হয়েছে। আমাদের বাড়ির অবস্থা কেমন রে? বাবা মার কি অবস্থা রে? চাচা চাচিরা আমার ভাইগুলোরা কেমন আছে রে? তাদের খবর শুনি কি হবে রে? তুই কি আর ওদের আছিস? বল না কেমন আছে রে? আমি ওদের না থাকলেও তারা তো এখনো আমার আছে রে। তারা আমাকে ফেলে দিলেও আমি তো আর তাদের ফেলে দিতে পারবো না। বল না কেমন আছে রে? আছে, সবাই ভালো আছে। তারা কি জানে আমি মারা গেছি? না, জানে না।
তাহলে তুই কিভাবে জানলি আমি মারা গেছি? সেদিন পর থেকে যখন তোর ফোন বন্ধ পেলাম তখন আমি তোর ভাবির কাছে গেলাম। তোর ভাবিকে অনেক জোর করার পর ভাবি আমাকে বলল, তুই নাকি খুব অসুস্থ আর কিছুক্ষণের মধ্যে মারা যাবি। ভাবি শুধু আমাকে কথাটা বলেছিল, আর কাউকে বলেনি। আমাকেও বলতে নিষেধ করেছিল, তাই আমি আর কাউকে বলিনি। আমি সেদিন খুব কেঁদেছিলাম তোর অসুস্থতার কথা শুনে। ভাবি এখন কেমন আছে রে? সবাই ভালো আছে রে। আর মাইশার বিয়ে হয়ে গেছে তাই না? না রে, আর বিয়ে হয়নি। বিয়ের দিন নাকি ওর বর পালিয়ে গেছে, তাই বিয়েটা আটকে গেছে। ও আচ্ছা, তোর নাম্বারটা দে। এই নে। আচ্ছা আজ চলি রে, ভালো থাকিস, আমাকে ফোন দিস। কই যাবি এখন? যেখান থেকে এসেছি। ও, সেখানে থাকতে কষ্ট হয় না? না রে, আল্লাহর রহমতে একটা ভালো মানুষের বাড়িতে আছি, অনেক আদর করে আমাকে। দোয়া করিস এই অভাগাটার জন্য। নিজেকে অভাগা ভাবিস না, একদিন অবশ্যই তোর ভালো হবে দেখিস। তার কাছে বিদায় নিয়ে এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে নিলাম একটা ফাঁকা মাঠে। মসজিদগুলোতে তালা দেওয়া। নামাজ শেষ। এখন বাসে চড়ে ফিরে যাবার পালা। কেন জানি না, খুব ইচ্ছে করছিল আমাদের বাড়িটা দেখতে, তাই গেলাম দেখতে। খুব ইচ্ছে করছিল উকি দিয়ে বাড়ির ভেতরটা দেখতে, যদিও উকি দেওয়া ঠিক না। চারদিক অন্ধকার, নিজেকে সামলে রাখতে পারলাম না। অবশেষে উকি দিলাম। উকি দিতে গিয়ে দরজার কপাটটা একটু জোরেই শব্দ করে উঠল। বাড়ির ভেতর থেকে বলে উঠল, কে? ওখানে কে? আমি তাড়াতাড়ি মাথায় চাদর পেঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলাম। আমার ভাই আমাকে চোর মনে করে আমার পিছনে দৌড়াতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, চোর চোর। এর ফলে আমার সব ভাই বের হয়ে আসলো। তাই আমি ভয় পেয়ে আরও জোরে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে একটা ইটে হোঁচট খেয়ে পড়ে গেলাম। আর সবাই এসে আমাকে না দেখেই উতাল পাতাল মার শুরু করে দিল। আমাকে আধামরা করে দিয়ে আমার চাদরটা টানতে লাগলো আমাকে দেখার জন্য। আমিও চাদরটা টেনে ধরলাম মুখ দেখাতে দিব না তাই। তারা আবার আমাকে মারতে শুরু করলো। কেউ একজন বলছে, এই দড়ি নিয়ে আয়, এটাকে পুলিশে দিতে হবে। এবার আমার সত্যিই চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, হে আল্লাহ, বারবার আমি কেন বিপদে পড়ি? আমার সাথে কেন এমন হয়? আমি কি পাপ করেছিলাম যে এমনটা শুধু আমার সাথেই হয়? তুমি আমাকে দেখো না? অবশেষে তারা তাদের জোর দিয়ে আমার চাদরটা টেনে নিল। আমি আমার হাত দিয়ে মুখ লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তাদের জেদের কাছে হেরে গেলাম। ইতিমধ্যে একটা শোরগোল লেগে গেছে। বাবা চাচা সবাই জড়ো হয়েছে। আমার হাত দুটো কেউ একজন টেনে ধরেছে, কেউ আমার মুখে লাইট মারছে। তারপর কেউ একজন চিৎকার করে বলল, নীল তুই? তারপর কেউ একজন আমাকে উঠিয়ে বসালো। আমার মাথাটা ফেটে গেছে। কেউ একজন বলছে, এই ডাক্তারকে ফোন কর। তারপর আমাকে কেউ তার কাঁধে তুলে নিয়ে আমার চাচার বাড়ির আঙিনায় নিয়ে গেল। আমাকে একটা চেয়ারে বসাই দিল। আমার শরীরে খুব ব্যথা হচ্ছে। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। জীবনে এরকম মার খাই নাই। এ ব্যথা আমি সহ্য করতে পারতেছি না। খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যে লোকজনের অনেক ভিড় হয়েছে। কেউ তাদের বাড়ি যেতে বলছে। আমি বুঝতে পারছি না কিছুই। কি হচ্ছে এখানে? আমার চোখ দুটো ফুলে গেছে। সব কিছু যেন ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। যাদের দেখার জন্য বাড়িতে উকি দিয়েছিলাম তারা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। অথচ আমি তাদের ভালোভাবে দেখতে তো দূরের কথা, আমার হাতটাও আমি ভালোভাবে দেখতে পারছি না। আমি কথা বলতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। আমার চোখে পানি নেই। জীবনে অনেক কেঁদেছি, আর কত কাঁদবো। কেউ একজন আমাকে পানি এনে দিল। আমার খেতে কষ্ট হচ্ছে, ঠোঁট কেটে গেছে, তারপরেও খেয়ে নিলাম। ইতিমধ্যে ডাক্তার চলে এসেছে। ডাক্তার এসে আমাকে স্যাভলন দিয়ে রক্ত ধুয়ে ব্যান্ডেজ লাগিয়ে দিল। ভুল তো আমি করেছিলাম। মানুষ জীবনে ভুল করে কিছু শিক্ষা নেই, আর আমি বারবার ভুল করেই যাই। আমি মাথা নিচু করে বসে আছি। নিজেকে আজ সত্যিই চোর মনে হচ্ছে। এখন আর মাথা নিচু করে রাখা ছাড়া আর কি বা করার আছে? আজ কিছু বলার নেই, কি বা বলবো। আমি মাথা নিচু করে বসে আছি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। কেউ কিছু জিজ্ঞাসাও করছে না। এতদিন কোথায় ছিলি, কিভাবে ছিলি? হয়তো আব্বু সামনে দাঁড়িয়ে আছে বলে কেউ বলার সাহস পাচ্ছে না। আব্বুকে সবাই ভয় করে। একসময় আব্বু বলে উঠল, তুই কেন এসেছিস এখানে? আমি চুপ করে বসে আছি। আব্বু একটা ঝাড়ি দিয়ে বলল, আমার কথার উত্তর দে, কেন এসেছিস এখানে? ভয় পেয়ে বলে দিলাম,
তোমাদের দেখতে এসেছি। আমাদের দেখতে আসবি কেন? তোকে বলছি না আর আমার সামনে মুখ দেখাবি না। আমি চুপ করে বসে আছি। ওপাশ থেকে আমার মা আরও কেউ কেউ বলে উঠল, ওকে এবার অন্তত ক্ষমা করে দিন। সে আর খারাপ কাজ করবে না। ওর পাপের ক্ষমা হয় না। আর ও এখানে থাকবে না। কাল সকালে যেন আমি তাকে আর এখানে না দেখি। যদি দেখি তাহলে আর আমাকে আর কেউ দেখতে পারবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদায় করার চেষ্টা করব। ওর মুখ দেখতেও আমার ইচ্ছা করছে না। কথাটা বলে আব্বু বাসায় চলে গেল। আমি মাথা নিচু করে বসে আছি। আজ আমার কান্না পাচ্ছে না। অবহেলা সইতে সইতে মনটা আজ পাথর হয়ে গেছে। এখনও চেয়ারে বসে আছি। সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। মা আমার পাশে বসে কান্না করছে। কিছুক্ষণ থাকার পর আমার ভাইগুলো আমাকে কোলে করে তাদের একটা ঘরে নিয়ে গেল। আব্বু আবার ফিরে এসে আমার আম্মুকেও নিয়ে গেল। সবাই শুধু আমাকে একা করে চলে যায়। রাইসা আমার জন্য ভাত আর তরকারি নিয়ে ঘরে এলো। আমি আমার ঝাপসা ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছি। পাগলিটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। ভাত আর তরকারি দিয়ে পাগলিটা চলে গেল। একটা কথাও বলল না। এখনও আমাকে অবিশ্বাস করে আছে। আমার সেই প্রিয় ভাবিটাকে দেখতে পেলাম না। হয়তো বাবার বাড়িতে গেছে। আমার ছোট্ট ভাইটা এসে আমাকে খাবারগুলো খেতে বলল। কেউ আর খাইয়েও দিল না। আমার হাতে ব্যান্ডেজ, খেতে কষ্ট হচ্ছে। তারপরেও কিছু খেয়ে ছেড়ে দিলাম। আমি বিছানায় শুয়ে আছি। আমার ভাই আমাকে ঘুমাতে বলল। আমি ঘুমের ভান করে চোখ বন্ধ করে আছি। সেও আমার পাশে ঘুমালো। আমার খুব কষ্ট হচ্ছে। একদিকে শরীরের ব্যথায় কষ্ট, আর একদিকে সবাইকে হারানোর কষ্ট, আর অবহেলার কষ্ট। সে আমার সাথে কথা বলছে না। আমিও চুপ করে শুয়ে আছি। সে হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। আজ আমার আর ঘুম আসতেছে না। শুধু আজব আজব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। খুব খারাপ লাগতেছে। রাত প্রায় 1টা বাজে। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। আমি জেগে আছি। রাত 4টা বাজতেই চারদিকে আজান পড়া শুরু করে দিল। আমি বিছানা থেকে উঠে ঘরের দরজা খুললাম। ভাই দরজা খোলার শব্দ শুনে জেগে উঠল। বলল, কই যাস? আমি বললাম, নামাজ পড়তে যাই। সে বলল, একাই যেতে পারবি? হ্যাঁ, আমি পারবো। তুই ঘুমা। আচ্ছা, নামাজ পড়ে সোজা বাসায় চলে আসিস। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। আগের থেকে চোখে একটু ভালো দেখতে পারছি। আমি বাড়ি থেকে বের হলাম। চারদিক অন্ধকার আর থমথমে পরিবেশ। আমি বাড়ি 2টার দিকে শেষবারের মতো তাকালাম। চোখ থেকে অজান্তেই পানি পড়ে গেল। তারপর হাঁটা শুরু করলাম শহরের দিকে। ইচ্ছা করেই আর মসজিদে গেলাম না। কারণ মসজিদে গিয়ে নামাজ পড়লে আর সময় পাবো না এই এলাকা ছাড়ার। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি। হঠাৎ মনে পড়ল আন্টির কথা। হয়তো তিনি আমার জন্য চিন্তা করতেছেন। এখানে এসে একবারও ফোন দেওয়া হয়নি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি। মোবাইলটা ফেটে চৌচির হয়ে গেছে। কাল এর ওপরও মায়ের পড়েছে। সিমটা দেখলাম ভালোই আছে। সিমটা বের করে মোবাইলটা ফেলে দিলাম। প্রায় আধা ঘন্টা হাঁটার পর 1 কিলোমিটার রাস্তা পার করলাম। এতটুকু রাস্তা হাঁটতেই কতবার যে পড়ে গেছি তা নিজেও জানি না। কোনো গাড়ি নেই। অন্ধকার ফাঁকা রাস্তায় আমি একা একা জোরে হাঁটার চেষ্টায় চলছি। বন্ধুরা, আপনারা একটু কষ্ট করে পড়ে নিন প্লিজ।